ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ এডু টিপস। আমার এই চ্যানেলটিতে আমি নিয়মিত আলোচনা করব কিছু সহজ টিপস এবং টেকনিক নিয়ে, যেগুলির সাহায্যে ইংরেজি ভাষাকে সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, সেজন্য যে কোনো বিষয়ে বাংলাতে ভাবতে, লিখতে বা বলতে আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন আমরা ইংরেজিতে আমাদের মনের ভাবকে প্রকাশ করতে চাই, কোনো কিছু ভাবতে চাই, লিখতে চাই বা বলতে চাই, তখন কিন্তু আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আমি এই চ্যানেলে আমার ভিডিওগুলির মাধ্যমে সেই সমস্যাগুলি কী করে সমাধান করা যায় সহজে, তার টেকনিক এবং টিপস নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যে বিষয়টাকে বাংলাতে ভাবছি বা লিখতে চাই বা বলতে চাই, সেই আমাদের ভাবনাটাকে যদি ইংরেজিতে আমরা অনুবাদ করতে পারি, ট্রান্সলেট করতে পারি, তাহলে ইংরেজি ভাষার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করাটা অনেক সহজ হয়ে ওঠে, অনাসাধ্য হয়ে ওঠে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি বাংলা বাক্যকে সহজে ইংরেজিতে ট্রান্সলেট বা অনুবাদ করা যায়। আসুন দেখা যাক। বোর্ডে একটি বাংলা বাক্য লেখা রয়েছে, আমরা বিকালে ফুটবল খেলি। এই বাক্যটাকে আমরা ইংরেজিতে অনুবাদ বা ট্রান্সলেট করব। এজন্য আমাদের কতগুলি স্টেপস ফলো করতে হবে, সহজ কতগুলি স্টেপস। ফার্স্ট স্টেপ, নাম্বার 1, ভার্ব বা ক্রিয়াপদটিকে প্রথমে খুঁজে বার করব। তো এই যে বাক্যটির মধ্যে 4টি ওয়ার্ড রয়েছে, আমরা বিকালে ফুটবল খেলি। এখন এই 4টি ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটি ভার্ব বা ক্রিয়াপদ? ক্রিয়া কথার অর্থ কাজ। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। তাহলে এই বাক্যটির মধ্যে খেলি শব্দটা একটা কাজ করাকে বোঝাচ্ছে, খেলা করা। তাহলে খেলি শব্দটা এই বাক্যটির মধ্যে ভার্ব বা ক্রিয়াপদ। আমরা খেলি শব্দটাকে আন্ডারলাইন করে ভি দিয়ে শনাক্ত করলাম। সেকেন্ড স্টেপ, নাম্বার 2, ভার্বটিকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট বা কর্তাকে পাবো। তাহলে এই বাক্যটির মধ্যে ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করি, কে খেলে? আমরা। তাহলে এই বাক্যটির মধ্যে আমরা এই শব্দটি হলো সাবজেক্ট বা কর্তা। আমরা শব্দটিকে আন্ডারলাইন করে এস দিয়ে শনাক্ত করলাম। থার্ড স্টেপ, ভার্বটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যাবে। এখানে মনে রাখতে হবে, কি এবং কাকে দিয়ে দুবারই কিন্তু প্রশ্ন করব। দুবার প্রশ্ন করে আমি দুটি উত্তর পেতে পারি। দুটি উত্তর পেলে দুটি অবজেক্ট। যদি দুটি প্রশ্ন করে একটি উত্তর পাই তাহলে একটি অবজেক্ট। যদি কোনো উত্তর না পাই তাহলে বাক্যটির মধ্যে কোনো অবজেক্ট নেই। এখন দেখা যাক এই বাক্যটির মধ্যে কটি অবজেক্ট আছে। প্রথমে আমরা ভার্বটিকে কি দিয়ে প্রশ্ন করব, খেলি। কি দিয়ে প্রশ্ন করলে কি খেলি? উত্তর পেলাম ফুটবল। ফুটবল শব্দটি তাহলে এই বাক্যটির মধ্যে একটি অবজেক্ট। আমরা ফুটবল শব্দটিকে আন্ডারলাইন করে ও দিয়ে শনাক্ত করলাম। এবার কাকে দিয়ে প্রশ্ন করব, কাকে খেলি? কোনো উত্তর নেই। অর্থাৎ এই বাক্যটির মধ্যে একটি মাত্র অবজেক্ট আছে, সেটি হলো ফুটবল। এই 3টি স্টেপ ফলো করার পর দেখুন এই বাক্যটির মধ্যে আরেকটি শব্দ পড়ে রয়েছে, বিকালে। আমরা এই 3টি স্টেপ ফলো করার পর বাক্যটির মধ্যে যা কিছু পড়ে থাকবে সেটাকে আমরা বলবো রিমেইনিং, অবশিষ্টাংশ। আমরা এই রিমেইনিং বা অবশিষ্টাংশকে আর দিয়ে শনাক্ত করব। তাহলে বিকালে শব্দটিকে আন্ডারলাইন করে আর দিয়ে শনাক্ত করলাম।
তাহলে বাক্যটির মধ্যে আমরা প্রথমে ভার্বকে পেলাম, তারপর সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম এবং রিমেইনিং পেলাম। এবার আমাদের করণীয় হলো এই বাক্যটিকে ইংরেজি ভাষায় যে বাক্য গঠন রীতি, সেই গঠন রীতি অনুযায়ী শব্দগুলিকে সাজিয়ে ফেলা। তো প্রত্যেকটি ভাষায় বাক্য গঠনের একটা রীতি থাকে। তো ইংরেজি ভাষায় বাক্যের গঠন রীতি কেমন? ইংরেজি ভাষায় বাক্যের গঠন রীতি এরকম: প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর রিমেইনিং বসে। এই রিমেইনিং কখনো বাক্যের শুরুতেও বসতে পারে, কখনো শেষে বসে, কখনো কখনো বাক্যটিকে স্তুতিমধুর এবং প্রাঞ্জল করে তোলার জন্য অনেক সময় বাক্যের মধ্যেও বসানো হয়। সেগুলি আমি পরবর্তী সময়ে আমার পরবর্তী ভিডিওগুলিতে এই সমস্ত বিষয়ে আলোকপাত করে আলোচনা করব। এখন ইংরেজি ভাষায় যে বাক্যের গঠন রীতি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর রিমেইনিং, এই গঠন রীতি মেনে আমরা উপরের বাক্যটিকে আমরা সাজিয়ে ফেলি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমরা লিখলাম। সাবজেক্টের পর ভার্ব, ভার্ব হলো খেলি। ভার্বের পর অবজেক্ট বসবে, অবজেক্ট এখানে ফুটবল, ফুটবল লেখা হলো। অবজেক্টের পর রিমেইনিং, রিমেইনিং হলো বিকালে, বিকালে কথাটিকে লিখলাম। তাহলে ইংরেজি বাক্যের যে গঠন রীতি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর রিমেইনিং, এই গঠন রীতিকে অনুসরণ করে আমরা বাক্যের মধ্যে যে শব্দগুলো ছিল সেগুলোকে সাজিয়ে ফেললাম। প্রথমে সাবজেক্ট আমরা, তারপর ভার্ব খেলি, তারপর অবজেক্ট ফুটবল এবং রিমেইনিং বিকালে। বন্ধুরা, আমরা একটি বাংলা বাক্যকে ইংরেজি করার কাজ প্রায় সুসম্পন্ন করতে চলেছি। এবার আমাদের কাজ হলো যে বাংলা শব্দগুলিকে আমি ইংরেজি ভাষার বাক্যের গঠন রীতি অনুসরণ করে সাজিয়েছি, সেগুলির ইংরেজি প্রতিশব্দ লিখে ফেলা। আসুন, আমরা ইংরেজি উই, খেলি ইংরেজি প্লে, ফুটবল ইংরেজি ফুটবল, বিকালে ইংরেজি ইন দ্য আফটারনুন। আমরা বিকালে ফুটবল খেলি, এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করে ফেললাম, ট্রান্সলেশন করে ফেললাম অতি সহজে। তাহলে ওই বাক্যটির ট্রান্সলেশন কি হলো? উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। এই পদ্ধতি অনুসরণ করে আপনারা এখন বর্তমান কালের সাধারণ বাক্যগুলিকে আপনারা কিন্তু সহজে ইংরেজিতে ট্রান্সলেশন বা অনুবাদ করতে পারবেন। একটা কথা মনে রাখতে হবে, ইংরেজি ভাষা অনেকটা চর্চার উপর নির্ভর করে, প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমি আপনাদেরকে সাজেস্ট করব এরকম বর্তমান কালের কিছু সাধারণ বাক্যকে আপনারা বাড়িতে আমার এই পদ্ধতিকে অনুসরণ করে আপনারা ট্রান্সলেশন করুন। দেখবেন আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে এবং ইংরেজি ভাষা শিখতে আপনারা আরও অনেক আনন্দ পাবেন। বন্ধুরা, মনে রাখতে হবে একটা বাক্যের মধ্যে একাধিক অবজেক্ট থাকতে পারে, একাধিক রিমেইনিং থাকতে পারে। তখন আমরা ইংরেজি করার সময় বাংলা বাক্যটিকে কেমন করে সাজাবো, এরকম বেশ কিছু নিয়ম আছে যেগুলো সহজে আমি আপনাদের কাছে আলোচনার মাধ্যমে উপস্থাপন করব আমার পরবর্তী ভিডিওগুলিতে। পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও শেয়ার করবেন অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে
লিখে জানাবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওগুলির মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।